সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। আজকে আমরা এই বর্তমান বিশ্বে স্বাস্থ্যসেবায় সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সহযোগিতা করছে বিভিন্ন খাতে এবং স্বাস্থ্যসেবাও কিন্তু এর বাইরে নয়। বিশেষ করে স্বাস্থ্যসেবায় সম্প্রতি এআই এর যে ব্যবহারটি সংযুক্ত হয়েছে সেটি স্বাস্থ্যসেবাকে অনেক গুণ অনেক ধাপে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। আমরা দেখছি এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটি একেবারেই খুব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে স্বাস্থ্যসেবার যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে প্রতিটি ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হচ্ছে, যেটি সেটিকে আরও বেশি পরিমাণ গতিময় করে তুলছে, সামনের দিকে এগিয়ে নিচ্ছে। এবং সম্প্রতি সেটি নিয়ে একটি প্রতিযোগিতাও কিন্তু হয়েছে যে আসলে এই এআই এর ব্যবহারটি কীভাবে স্বাস্থ্যসেবাকে বিভিন্ন খাতে উপকৃত করতে পারে, এবং সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে অনস্ক্রিনে যুক্ত রয়েছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ মামুন, অধ্যাপক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পরিচালক IRIIC। আপনাকে স্বাগত ডক্টর মামুন আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং চ্যানেল 20 দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ইঞ্জিনিয়ার ফারহান ইশতিয়াক, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিশেষজ্ঞ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সম্প্রতি এই প্রতিযোগিতায় একজন, আমি বলবো যে পুরস্কারপ্রাপ্ত একজন প্রার্থী। তো আমি ডক্টর ইঞ্জিনিয়ার ফারহান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সত্যিকার অর্থেই। আমি ডক্টর মামুন আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আমরা এআই এর ব্যবহার একদম বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা দেখেছি যে বিভিন্ন রকমের অ্যাপসের মাধ্যমে এআই সহযোগিতা নেওয়া হচ্ছে। এখন সম্প্রতি ডিপসিক, এর আগে চ্যাট জিপিটি, এবং চীনে একটি এআই হসপিটাল পর্যন্ত হয়ে গিয়েছে যেখানে মানুষ যেটি বিভিন্ন রকমের আমাদের কৌতূহলের উদ্রেক করেছে। তো এআই নিয়ে আপনারাও কাজ করছেন, বিশেষ করে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আপনাদের ডিপার্টমেন্টে, সিএসসি ডিপার্টমেন্টে। তো সম্প্রতি একটি প্রতিযোগিতা আপনারা আয়োজন করেছেন স্বাস্থ্যসেবায় এআইয়ের ব্যবহার নিয়ে। তো সেটির পটভূমিটি কী এবং আসলে প্রতিযোগিতার একটু আমাদেরকে যদি মূল ব্যাপারটি যদি আমাদেরকে তুলে ধরতেন একটু। ধন্যবাদ সবাইকে, শুভ নববর্ষ। আমাদের এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের রিসার্চটা আমাদের ওয়ান অফ দ্য স্ট্রং থিংস। সো আমাদের এখানে এইমস ল্যাব আছে, আমাদের ব্রেন কম্পিউটার ইন্টারফেস ল্যাব আছে এবং আর আমাদের ইনস্টিটিউট অফ ডিজিটাল হেলথ ইনোভেশন অ্যান্ড পলিসি রিসার্চ এবং ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের সেন্টার আছে। এই সব কিছু মিলে আমাদের একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন, যেটার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের ইন্ডাস্ট্রি এবং সোসাইটির যে কোনো সমস্যাকে কিভাবে এআই বা আরও যে টেকনোলজি আছে সেগুলোর মাধ্যমে সমাধান করে একটা সলিউশন তৈরি করা, সেই সলিউশনটাকে পেটেন্টিং করে ইনকিউবেট করে কমার্শিয়ালাইজ করা। তো এটা নিয়ে আমরা গত 10 বছর কাজ করছি। গত 1 বছর ধরে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির টিচেন স্কুল অফ পাবলিক হেলথের সাথে আমরা কোলাবোরেশন করছি। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করে যে হার্ভার্ড হেলথ সিস্টেম ইনোভেশন হ্যাকাথন। এটা গত 6 বছর ধরে হয়ে আসছে আর কি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল হেলথের যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে টেকনোলজির মাধ্যমে বা বিভিন্ন ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে সমাধান করা যায়। তো এই বছর আমরা হার্ভার্ডের সাথে আমাদের এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্টনারশিপটা করেছি এবং সেই পার্টনারশিপের মাধ্যমে এইবারে যে হার্ভার্ডের যে 6তম হার্ভার্ড হেলথ সিস্টেম ইনোভেশন হ্যাকাথন সেই জিনিসটা হয়েছে এপ্রিলের 11 এবং 12। এইবারের প্রোগ্রামটা আপনি জেনে খুশি হয়ে থাকবেন, সারা পৃথিবীর 20টা দেশে, আপনি কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে হইতে এরকম 20টা দেশে একসাথে হ্যাকাথনটা হয়েছে এবং বাংলাদেশ এই 20টা দেশের একটি পার্ট। এবং আমাদের এবারের প্রতিপাদ্য ছিল বিল্ডিং হাই ভ্যালু হেলথ সিস্টেম ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে হচ্ছে কিভাবে আমরা মোস্ট প্রেসিং যে ওয়ার্ল্ডের যে হেলথের প্রবলেম আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা সেই সলিউশনটা ডিজাইন করতে পারি। এবং আপনি জেনে খুশি হবেন এবং আমাদের দর্শকদের জন্য বলি, এবারে সারা পৃথিবী থেকে প্রায় 3000-এর বেশি অ্যাপ্লিকেন্ট আমাদের এই পুরো কম্পিটিশনে অ্যাপ্লাই করেছে এবং পার্টিসিপেট করেছে। আমরা যদি এই আমাদের ঢাকা যে হাব সেইটার কথা বলি,
আমরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন পেয়েছি, প্রায় 378টা অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। বাহ। যেহেতু 378টা আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারবো না, সেখান থেকে হারবার্ড টিম সহ আমরা একটা শর্ট স্ক্রিনিং করেছি। স্ক্রিনিং করে আমরা 101 জন প্রতিযোগীকে আমাদের এই প্রোগ্রামে 11-12 তারিখের যে হ্যাকাথন সেখানে অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করেছি। টোটাল এই 101 জন মিলে 20টা টিম পার্টিসিপেট করে এবং 11-12 2 দিন এই প্রোগ্রামটা চলে। এবং 11 তারিখ সকাল 9টায় হারবার্ড থেকে, হারবার্ডের প্রফেসর রিপাত আতুল, উনি হচ্ছে হারবার্ড টিচার স্কুল অফ পাবলিক হেলথের গ্লোবাল হেলথ সিস্টেমের প্রফেসর, উনি ওইখান থেকে অনলাইনে জয়েন করছেন এবং সারা পৃথিবীতে 20টা কান্ট্রি অ্যাট এ টাইম এটা শুরু করে। এবং সেখান থেকে আমাদের এই টিমগুলো, আমাদের যে হারবার্ডের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কিভাবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আদার টেকনোলজি ইউজ করে আমাদের যে ওয়ার্ল্ডের যে ওমেন হেলথ, মেন্টাল হেলথ, আরও যত হেলথের সমস্যা আছে সেগুলো কীভাবে সলভ করা যায় সেটা হ্যাক করার জন্য তারা 2 দিন কাজ করে। এবং ফাইনালি আমাদের 12 তারিখে বিকাল 3টায় আমাদের জাজিং হয় এবং জাজিং থেকে ফারহান ইশতিয়াকদের যে টিমটা ওরা চ্যাম্পিয়ন হয়। এবং আপনি জেনে খুশি হবেন যে এই হারবার্ড হ্যাকাথনে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের প্রায় 20 জনের মতো মেন্টর ছিল এবং আমাদের 6 জন জাজ ছিল। এবং আমি যদি একটু বলি যে মেন্টর এবং জাজদের প্রোফাইল এখানে একবার ফুললি ডাইভার্সিফাইড, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, পাবলিক হেলথ এক্সপার্ট, মেডিকেল সায়েন্স বা ফিজিশিয়ানদের থেকে যারা এক্সপার্ট আছে তারা, গভর্নমেন্ট, সব লেভেলের লোক এখানে ছিল মেন্টরশিপ করার জন্য। উদ্দেশ্য ছিল যে রিয়েল ওয়ার্ল্ডে কি প্রবলেম হচ্ছে, আমাদের হ্যাকাররা কিভাবে এটা সলভ করবে, তাদের যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, সলিউশন অ্যাডাপ্টেশন, এই সবগুলো নিয়ে কাজ করে। এবং আমাদের জাজিং প্যানেলে যারা ছিল সারা হচ্ছে এক্সপার্ট ন্যাশনালি অ্যান্ড গ্লোবালি। আমি যদি জাস্ট জাজদের একটু প্রোফাইল বলি হয়তো আরো মানে অ্যাট্রাকটিভ হবে। আমাদের ডিজি হেলথের যে MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের যে ডাইরেক্টর, উনি ছিলেন একজন জাজ। বিজনেস থেকে ফাইমা চৌধুরী ছিলেন, উনি অ্যাডকমের ডাইরেক্টর, উনি ছিলেন বিজনেস থেকে। এবার কেয়ার হসপিটালের ডাইরেক্টর মেডিকেল অপারেশন, উনি ছিলেন। সুইডেন সিডার যে আমাদের ডেভেলপমেন্ট কোঅপারেশন আছে তার যে হেলথের চিফ ডক্টর জহির, উনি ছিলেন। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমি ছিলাম। আর আমাদের আরেকজন ছিলেন হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেলথের যিনি চিফ ডক্টর রুই, উনি হচ্ছে ফরেনার, উনি ছিলেন। সো ওভারঅল আমাদের একটা মিক্সড টিম ছিল যে পাবলিক হেলথ সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ওভারঅল মেডিকেল সায়েন্স। অ্যান্ড মানে হারবার্ড টিম এবং আমরা উই আর ভেরি সাকসেসফুল টু লঞ্চ দিস ভেরি কাটিং এজ ইভেন্ট। এবং আমি জাস্ট লাস্টে একটা কথা দিয়ে শেষ করতে চাই। বিল গেটস গত সপ্তাহে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এআই যেভাবে প্রোগ্রেস করছে, যে অনেক ক্ষেত্রে আমাদের ডক্টর, টিচার, আমাদের ইঞ্জিনিয়ারকে হিউজলি এম্পাওয়ার করবে এআই এবং আমাদের হেলথ সার্ভিস ডেলিভারিতে অনেক এফিসিয়েন্সি নিয়ে আসবে। একদম অসংখ্য ধন্যবাদ ডক্টর মামুন, খুব চমৎকার করে এর পটভূমি, প্রেক্ষাপট এবং এর যে প্যানেল ছিলেন, যারা সম্মানিত প্যানেল ছিলেন তাদের কথা বলতেন এবং বাংলাদেশের যে সাফল্য, বিশেষ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাফল্যের কথাও আপনি তুলে ধরেছেন। আমি অভিনন্দন জানাচ্ছি ইঞ্জিনিয়ার ফারহান ইশতিয়াক আপনাকে এবং আপনার টিমকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আপনি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করেন মূলত। আসলে এই প্রতিযোগিতায় আপনাদের যে বিষয়টি নিয়ে আপনি প্রতিযোগিতা করেছেন বা থিমটি নিয়ে, সেটি কি ছিল এবং আসলে কোন বিষয়টি আপনাকে এই বিষয়ে কাজ করতে উদ্বুদ্ধ করলো? জি, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সো আমরা যে প্রবলেমটা নিয়ে কাজ করেছি সেটা ছিল হচ্ছে মেন্টাল হেলথ। আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করি, সো মেন্টাল হেলথ খুবই আমাদের দেশে এবং পুরো পৃথিবীতে খুবই কমন একটি প্রবলেম। সো শুধুমাত্র বাংলাদেশে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পিপল হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করে। অ্যান্ড তার এগেনস্টে মাত্র দেশে রেজিস্টার্ড সাইকোলজিস্ট আছে মাত্র 560 জন। সো আপনি দেখতে পাচ্ছেন যে চাইলেই সবাই কিন্তু এই মেন্টাল হেলথের যে থেরাপি বা যে ট্রিটমেন্ট সেটা কিন্তু সবাই সঠিকভাবে পাচ্ছে না। এবং এই পুরা সিনারিওটা কিন্তু পুরো বিশ্বে প্রতি 100,000 পিপলের জন্য একজন সাইকোলজিস্ট বা থেরাপিস্ট থাকে।
তো এই যার কারণে দেখা যায় যে মেন্টাল হেলথের যে ট্রিটমেন্ট সেটা বেশ এক্সপেন্সিভ হয় এবং সেটা খুবই টাইম কনজিউমিং হয়। সো যার কারণে অনেকেই হচ্ছে মেন্টাল হেলথ ট্রিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারে না, অ্যান্ড অলসো অনেকেই হচ্ছে এটা যে কমপ্লিট সেশন তারা হচ্ছে সবগুলা সেশন হচ্ছে গিয়ে কমপ্লিট করতে পারে না, দেখা যায় যে ড্রপ আউট হয়। সো এর কারণে হচ্ছে অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করে। অ্যান্ড আমরা হচ্ছে এই জায়গায় কিভাবে এআই কে ইউটিলাইজ করে এই প্রবলেমটা সলভ করা যায় সেটাই ছিল আমাদের টার্গেট। সো আমরা যেটা করেছি, আমরা একটা ডিফারেন্ট সিস্টেম, এআই বেস সিস্টেম আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করতে করতে চাচ্ছি, যেখানে হচ্ছে একজন মেন্টাল হেলথ পেশেন্ট শুধুমাত্র একজন সাইকোলজিস্টের উপরে ডিপেন্ড করবে না, তার সাথে এআইও থাকবে যে নাকি সাইকোলজিস্টের যে ওয়ার্কলোড সেটাকে কমাই দিবে। সো আমাদের সিস্টেমে আমরা হচ্ছে একটা কনভারসেশনাল এজেন্ট নিয়ে কাজ করেছি, যে কনভারসেশনাল এজেন্ট মেন্টাল হেলথ পেশেন্টের যে থেরাপি সেশন সেখানে হচ্ছে 60% টাইম তারা হচ্ছে গিয়ে কাট অফ করে নেবে, অর্থাৎ কনভারসেশনটা করবে হচ্ছে এআই এর সাথে। সো এরকম বেশ কিছু সিস্টেম অলরেডি এক্সিস্ট করে, যেখানে হচ্ছে এআই বেসড কনভারসেশনাল এজেন্ট একজন থেরাপিস্টের মতো কাজ করবে এবং একজন পেশেন্টকে হচ্ছে তার প্রবলেম শুনবে, তার যে থেরাপি সেশনগুলো সেটা তারা নিবে। সো এইখানে দেখা যায় যে আমরা কিভাবে ইন্টারফেয়ার করেছি, আমরা ব্রেন কম্পিউটার ইন্টারফেস টেকনোলজিটাও ইনকর্পোরেট করেছি। এর কারণটা হচ্ছে গিয়ে দেখা যায় যে বর্তমানে যেসব কনভারসেশনাল এজেন্টগুলো আছে যারা নাকি পেশেন্টদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলে এবং তাদেরকে কাউন্সিলিং করে, সেই কনভারসেশনাল এজেন্টগুলা বা এআই গুলা তারা কিন্তু কোর প্রবলেম হচ্ছে এআই কিন্তু সেন্টেন্ট অ্যানালাইসিস করতে পারে না। দ্যাট মিনস তারা হচ্ছে মানুষের যে ইমোশন সেটা বুঝতে পারে না। এবং তারা হচ্ছে কি বর্তমানে যেসব কনভারসেশন এজেন্টগুলো আছে তারা হচ্ছে সবগুলাই তারা কি বলছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যান্সার গুলো দেয়। সো আমরা এখানে ব্রেন কম্পিউটার ইন্টারফেস ইউটিলাইজ করে এআই গুলাকে সেন্টেন্ট এআই এ রূপান্তর করছি, অর্থাৎ তারা এখন মানুষের যে ইমোশন সেটাও বুঝতে পারে। সো এখানে আমি যদি একটু ব্রেন কম্পিউটার ইন্টারফেসের ব্যাপারটা বলি, তাহলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস হচ্ছে আমাদের এক ধরনের ডিভাইস যেটা নাকি মানুষ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মাথায় হেডব্যান্ডের মতো এটা পড়লে হচ্ছে আমাদের যে ব্রেনের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা রেকর্ড করা হয়। সো আমরা এখানে বেশ কিছু কনজিউমার গ্রেড ব্রেন কম্পিউটার ইন্টারফেস ইউজ করেছি, যেটা নাকি বেশ অ্যাফোর্ডেবল এবং ইজিলি পড়ে হচ্ছে দ্রুত সলিউশনটা দেওয়া যাবে। এবং এই মানুষের যে ব্রেনের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা থেকে আমরা হচ্ছে মানুষের যে ইমোশন সেটা ডিটেক্ট করি। অর্থাৎ এর মাধ্যমে এআই হচ্ছে কি আমাদের সাথে যে কোনো পেশেন্টের সাথে কথা বলার সময় তারা কি ফিল করছে সেটাও বুঝতে পারবে। এর আগে ছিল এআই যখন পেশেন্টের সাথে কথা বলবে তারা শুধুমাত্র তারা কি বলছে সেটাই বুঝতে পারে। এখন হচ্ছে এক্স্যাক্টলি এখন হচ্ছে তারা কি বলছে প্লাস তারা ভিতরে বলার সময় কি ফিল করছে সেটা বুঝতে পারে। এখানে আমরা বিভিন্ন ধরনের ইমোশন ইনক্লুড করেছি, অর্থাৎ কখন সে হ্যাপি হচ্ছে, কখন সে স্যাড হচ্ছে, কখন অ্যানশাস হচ্ছে, এই ধরনের জিনিসগুলা এআই বুঝতে পারে। এবং একজন রিয়েল থেরাপিস্ট যখন একজন মানুষের সাথে কথা বলে তারা কিন্তু তাদের এই ইমোশনটা বুঝতে পারে। একজন পেশেন্ট যদি 2-3টা স্টোরি বলে তাহলে কোন স্টোরিটাতে অ্যাকচুয়ালি তার সবচেয়ে বেশি ইমোশনালি সে এফেক্টেড হয়েছে সেটা কিন্তু একজন থেরাপিস্ট বুঝতে পারে, কিন্তু একটা এআই কিন্তু সেটা বুঝতে পারতো না। সো আমরা হচ্ছে সেই অ্যাবিলিটিটাই এআই কে দিচ্ছি, অর্থাৎ এআই এখন আরো ভালোভাবে আগের থেকে আরো ইফেক্টিভলি একজন মানুষের সাথে কাউন্সিলিং করতে পারবে। এবং এইটার ইম্প্যাক্টটা আমি বলে রাখি, বেশ কিছু রিসেন্টলি স্টাডি কিন্তু পাবলিশ হয়েছে যেখানে দেখা যায় যে একজন মানুষ একজন থেরাপিস্টের সাথে কথা বলার থেকে একজন এআই এর সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা মানে আরো বেশি এঙ্গেজ হয় এআই এর সাথে কথা বলতে ফর মেন্টাল হেলথ প্রবলেম অ্যান্ড পার্সোনাল প্রবলেম। সো এই জায়গায় কিন্তু ফিউচারটা এখানেই যাচ্ছে এবং ফিউচারে কিন্তু আমি মনে করি সাইকোলজিস্টদের সাথে পাশাপাশি এআই একসাথে কাজ করবে। সো আমরা এখানে একটা ডিফারেন্ট মডেল আমরা ইন্ট্রোডিউস করেছি, যেখানে নাকি বর্তমানে এক একটা থেরাপি সেশন যেটা হয় সাইকোলজিস্টরা 60 মিনিটের থেরাপি সেশন নেয়। সো আমরা এখানে আমাদের মডেলটাকে ইন্ট্রোডিউস করছি যে আমাদের পেশেন্টরা এআই এর সাথে কনভারসেশন করবে হচ্ছে 40 মিনিটস, দেন সাইকোলজিস্টের সাথে কনভারসেশন করবে হচ্ছে 20 মিনিটস। এবং হচ্ছে কি এখানে একটা 3 ডিমেনশনাল আমরা যদি বলি কমিউনিকেশন হবে। এবং প্রথমে যখন একজন পেশেন্ট এআই এর সাথে কনভারসেশন করবে 40 মিনিটস, সেখান থেকে একটা রিপোর্ট জেনারেট হবে যেটা নাকি সাইকোলজিস্টকে নেক্সট 20 মিনিটস হেল্প করবে ওই পেশেন্টের সাথে কথা বলার জন্য এবং তাকে সাজেশন দেওয়ার জন্য বা থেরাপি দেওয়ার জন্য। এবং এই ওভারঅল সিস্টেমে আমরা এই সেন্টিয়েন্ট এআই যেটা বলছি সেটা ইন্ট্রোডিউস করছি। এতে যেটা দেখা যাবে যে সাইকোলজিস্টদের কিন্তু আমাদের যেখানে আগে 1 ঘন্টায় ধরেন একজন সাইকোলজিস্ট একটা পেশেন্ট দেখতো, সেখানে এখন উনি এই সিস্টেমে 3টা পেশেন্ট দেখতে পারবে। সো ডেফিনেটলি মানে ওয়ার্কলোডটা অনেক কমে যাবে এবং আরো অনেক মানুষের সলিউশন দিতে পারবে। এটা ছিল আমাদের টোটাল সলিউশন।
না, খুব এই চমৎকার আইডিয়াটি আপনারা উপস্থাপন করেছেন এবং সেটিকে আসলে একেবারে পরিণত অবস্থায় করে দেখিয়েছেন এবং তার জন্য পুরস্কৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ফারহান ইশতিয়াক। আমরা নিশ্চয়ই এর প্রায়োগিক দিক নিয়ে আসব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার এবং এর প্রতিযোগিতা নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিত হাসান। আজকে আমরা ভীষণ ভিন্ন রকম একটি বিষয় নিয়ে আলোচনায় আছি, আর সেটি হচ্ছে স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার এবং এর প্রতিযোগিতা নিয়ে। সমগ্র বিশ্বব্যাপী এর ব্যবহার চলছে, এর প্রতিযোগিতা হচ্ছে, বাংলাদেশও এর ক্ষেত্রে ব্যতিক্রম নয়, আমরাও পিছিয়ে নেই। সেই বিষয়টি আজকে আমরা আলোচনায় আনছি এবং আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন ডক্টর শাফি ভুঁইয়া, সহযোগী অধ্যাপক, স্কুল অব পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অফ মেমফিস, যুক্তরাষ্ট্র। স্বাগত ডক্টর শাফি ভুঁইয়া। আমি আপনাকে একটু পরে হলো পেয়েছি এবং আমি জানতে চাই যে সম্প্রতি একটি এআই নিয়ে একটি সামিটে আপনি করেছেন বা অংশ নিয়েছেন এবং সেখানে আসলে এই বর্তমান বিশ্বে, বিশেষ করে একজন ক্লিনিশিয়ান বা একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে এআই এর ব্যবহারটি আসলে কোন পর্যায়ে আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটটি কতখানি, সম্ভাবনা কতখানি? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাথে যারা আছেন, বিজ্ঞ আলোচক, স্নেহাপদ ছোট ভাই প্রফেসর মামুন এন্ড আদার্স। আমি সম্প্রতি একটি কনফারেন্সে আটলান্টাতে যোগ দিয়েছি, যেখানে আমরা কথা বলেছিলাম এবং অনেক কিছু শিখেছি অ্যাবাউট কারেন্ট ল্যান্ডস্কেপ অফ এআই ইন গ্লোবাল হেলথ। সো আমি একটু যদি শেয়ার করি যেটা আমরা জানতে পারছি। এখন আমরা যদি চিন্তা করি কোথায় আছি আমরা কারেন্টলি এট এআই ইন হেলথ সেক্টর, স্পেশালি ইন গ্লোবাল হেলথ, আমরা অ্যাকচুয়ালি আর্লি অ্যাডাপ্টেশন ফেজে আছি। উই আর ইন দ্য আর্লি অ্যাডাপ্টেশন ফেজ, যেখানে আমরা হাই পটেনশিয়াল আমাদের আছে, বাট এটা খুব লিমিটেড রিয়েল ওয়ার্ল্ডের জন্য এট দিস মোমেন্ট অফ পয়েন্ট অফ টাইম। সেকেন্ড যে ইম্পর্টেন্ট সিচুয়েশন আমরা আছি, আমরা এখন দেখতেছি ক্লিয়ার ডিসপ্যারিটিস ইন এআই রেডিনেস। সো কেউ একটু উপরে আছে, কেউ একটু নিচে আছে, নট ইন সিচুয়েশন যে আমরা সমতা দাবি করতে পারবো, বা গ্যাপ আছে। দের ইজ এ গ্যাপ এক্সিস্টিং বিটুইন ওয়েলদি নেশন এন্ড ডেভেলপিং নেশন। সো এটা একটা বিরাট প্রবলেম এন্ড প্রগ্রেস এরিয়া অলসো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমরা আছি ইন ল্যান্ডস্কেপ। মনে করেন যে অ্যাডভান্স ইন পাবলিক হেলথে কিছু হয়েছে, বাট ক্লিনিক্যাল প্র্যাকটিসে এখনো আমরা কিন্তু এর দিকে যেতে পারি না, বা কখন যাব আমরা জানি না। এটা একটু সময় সাপেক্ষ। তো আমি যদি আরো কিছু বলতে চাই যে এখন আমাদের তাহলে কি করা দরকার, আমি কি বলবো নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনি সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বলুন যে আসলে এই মুহূর্তে আমাদের করণীয় কি। তো এই যে কারেন্ট ল্যান্ডস্কেপের কথা বলতে গিয়ে আমি যেটা ড্র করতে চাই কনক্লুশন, দ্যাট এখানে তাহলে কি চ্যালেঞ্জটা কি, এই জিনিসটা আমরা যদি জানতে চাই, প্রফেসর মামুন ওনারা ভালো বলতে পারবে, এটা তাদের বিষয়। আমরা যদি চিন্তা করি ডাটা কোয়ালিটি এন্ড অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ল্যাকিং। এটা হচ্ছে কি নাম্বার 1 চ্যালেঞ্জ। নাম্বার 2 চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন। সো আমরা এখনো কিন্তু সেই পর্যায়ে যাই নাই। আরেকটা হচ্ছে রেগুলেশন। আমাদের রেগুলেশন গুলা করার লোক কোথায় এবং কে করবে। অর্থাৎ আমাদের দরকার এখন এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হলে আমাদের দরকার দুইটা জিনিস। আমাদের দেশে আমাদের লেভেলে আমাদের দেশের জন্য প্রযোজ্য কালচারালি রেসপেক্টফুল যে সিচুয়েশনটা, ওইটার উপর ভিত্তি করে আমাদের কেস স্টাডি করতে হবে। আমি আমেরিকান কেনেডিয়ান কেস স্টাডি দিয়ে যদি বাংলাদেশে করতে চাই, ইট উইল বি হিউজ ডিজাস্টার। এন্ড সেই জন্য আমাদের একটা কঠিন বাস্তবমুখী ফ্রেমওয়ার্ক করতে হবে। আমরা শুধু নাম করার জন্য যদি নাম করতে চাই, এটা হবে না, এটা হবে না, আমি বলে দিচ্ছি, এটা ডিজাস্টার হবে। সো আমাদের সাস্টেন করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে তিনটা জিনিস করতে হবে। এক হচ্ছে লো রিসোর্স ইনোভেশন চালু করতে হবে বাংলাদেশের জন্য, ঠিক আছে। তারপরে আমাদের করতে হবে যে 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 কি বলে ইনোভেশন যে আছে সেটা আমরা লোকাল কমিউনিটিকে ইনভলভ করবো, ফাইন্ড দ্য লোকাল লেভেল সলিউশন, যেটা আমরা প্রাইমারি হেলথ কেয়ার আমরা সময় শিখি বা বলি পড়াই, লোকাল লেভেল সিচুয়েশন। আর থার্ড জিনিসটা করতে হবে, এআই বলে হিউম্যানকে আপনি নেগলেক্ট করবেন
বা হিউম্যানকে এম্পাওয়ার করবেন, এআই কে নেগলেক্ট করবেন, এটা হবে না। You have to empower both together. Then we can make both stronger. Then that will be an effective tool for the health system strengthening. আমি কি বুঝাতে পারলাম? In nutshell. জি জি, একেবারে অসংখ্য ধন্যবাদ ডক্টর শাফি ভুঁইয়া। আমরা আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমি ডক্টর খন্দকার আব্দুল আল মামুন, আপনার কাছে একটু আসতে চাই একটি খুবই মানবিক প্রশ্ন নিয়ে। সেটি হচ্ছে যে এআই এর আমরা ব্যবহার দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, একদম যেসব সিদ্ধান্তের সঙ্গে মানবিক দিকগুলো জড়িত, যেমন একজন মানুষ হিসেবে যে সিদ্ধান্তগুলো নিতে হয়, সেক্ষেত্রে এআই আমাদের এটার কতখানি পরিপূরক হতে পারে? আসলে কি এআই এর উপরে এই দায়িত্ব পুরোপুরি ছাড়া যায় বা নির্ভর করা যায়, অথবা এটা সুপারভিশনাল, যে এটাকে সুপারভিশন করতে হবে? আপনারা আসলে কোন ক্ষেত্রে হাঁটছেন? থ্যাংক ইউ। আমি আসলে শাবি ভাইকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। শাবি ভাই খুব সুন্দর করে যে 3টা পয়েন্ট বলছে, এবং এই 3টা পয়েন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল। আমি আমার গত 1 মাসের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি ফেব্রুয়ারি লাস্ট উইকে আই ওয়াজ ইন তাইওয়ান। সো ওইখানে আমরা এশিয়া প্যাসিফিকের 20টা দেশের যারা এআইতে কাজ করি, হেলথ সেক্টরে স্পেশালি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এআই সায়েন্টিস্ট আমরা কাজ করি, উই হ্যাড এ ওয়ার্কশপের মূল রিজনটা ছিল যে রেসপন্সিবল ইউজ অফ এআই ইন এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক ইনক্লুডিং সাউথ এশিয়া। ওইখানে যে জিনিসটা আসলো, প্রথম থেকে টেকনিক্যালি 3টা জিনিস। একটা হলো ডেটা। আমার কাছে যদি ভালো কোয়ালিটি ডেটা না থাকে, আমার এআই মডেল হবে না। তার মানে ডেটা ইজ ভেরি ক্রিটিক্যাল পার্ট। দেন একটা জিনিস আসলো হচ্ছে মডেল। আমি যে মডেলটা তৈরি করব, সেই মডেলটা অবশ্যই রেসপন্সিবল হতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। লাস্ট হচ্ছে কম্পিউট, বিকজ এআই আমার অনেক কম্পিটিশনাল পাওয়ার লাগবে সেটা। সো এই 3টা জায়গাকে যদি চিন্তা করি, ডেটা, মডেল এবং কম্পিউট, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি যারা আছে, আমরা অনেক পিছিয়ে আছি। সো এখানে ওই যে শাবি ভাই যেটা বললো, কানাডা আমেরিকার জিনিস বাংলাদেশে এনে বসা দিলে এটা কাজ করবে না। লোকাল কন্টেক্সচুয়ালাইজেশন, তো রেসপন্সিবল ইউজ অফ এআই এর যদি কথাটা বলি, সেখানে কয়েকটা জিনিস আছে। আমি এআইকে ট্রিট করি অ্যাজ এ ড্রাগ ইন হেলথ সেক্টর। আপনি যেমন কোনো একটা ড্রাগ যখন আবিষ্কার হয় কোনো একটা ডিজিজের জন্য, এই ড্রাগটা কিন্তু ফুললি রেগুলেটেড ওয়েতে ট্রায়াল হয়, আপনার ক্লিনিক্যাল ট্রায়াল হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ঠিক এক্স্যাক্টলি আমরা আমাদের কনটেক্সট এবং ওয়ার্ল্ড ওয়াইড এআইকে যদি হেলথ সেক্টরে ইউজ করতে হয়, ইট ইজ শুড বি কনসিডার অ্যাজ এ ড্রাগ যেভাবে পুরো রেগুলেটেড ওয়েতে ট্রায়াল হয়, ঠিক সেভাবে এআই ধরনের সলিউশনকে এভাবে ট্রায়াল করতে হবে। এখন এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন যে আমি খুবই সাধারণ একটা এক্সাম্পল দিই, যেটা বাংলাদেশের সবার সাথে পরিচিত। ফ্যান্সিডিল নামে একটা ওষুধ, এটা আসলে কাশির ওষুধ। এটা আমরা অনেক সময় দেখছি যে ডাক্তাররা প্রেসক্রাইব করে যখন আমার অনেক কাশি হয়, কিন্তু এই ওষুধটা এক পর্যায়ে আমরা দেখলাম ড্রাগে পরিণত হয়েছে মিস ইউজ করার কারণে। আপনি জানেন অ্যাজ এ ফিজিশিয়ান। সো সিমিলারলি এআইকে যদি ওভার ইউজ, মিস ইউজ আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ করে, এআই কিন্তু আমাদের হিউম্যান কাইন্ডের জন্য ব্লেসিংস না হয়ে কার্স হবে। সেই জন্য আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি যদি আমার ওই গ্লোবাল অভিজ্ঞতার কথা বলি, তার সাথে আমি আর একটু অ্যাড করি। আমি আই ওয়াজ ইন ইউকে ফর এই স্টার্ট আপ অ্যান্ড এআই কনফারেন্স ইন লাস্ট মান্থ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি হচ্ছে এই মাসের ফার্স্ট উইকে বিল গেটস ফাউন্ডেশনের আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা যারা বিল গেটসের গ্র্যান্ড উইনার 100 জন গ্লোবাল ইনোভেটর যারা এআই ইন হেলথে কাজ করছে, বাংলাদেশ থেকে আমি ছিলাম, আরও একজন ছিল। সো আমাদের ওইখানেও একটা জিনিসে আসছে যে হাউ টু রেসপন্সিবলি ইউজ এআই স্পেশালি ইন লো মিডল ইনকাম কান্ট্রিজ। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমি কেগালিতে রুয়ান্ডাতে পার্টিসিপেট করেছি হচ্ছে গ্লোবাল এআই সামিট অন আফ্রিকা। এই সবগুলোকে যদি নাটশেল করি, সব জায়গায় একটা জিনিসই আসছে। এক নম্বর হচ্ছে রেসপন্সিবল ইউজ অফ এআই, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অন এআই, যে এআই যে আমরা হেলথ সেক্টরে ইউজ করব তার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। আপনি জানেন আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডিজিডিএ এর কাজ হচ্ছে ড্রাগের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এনশিওর করা, যে ড্রাগ যেন কোনোভাবেই মিস ইউজ বা মিসম্যানেজমেন্ট না হতে পারে। ঠিক সিমিলারলি এআইকেও আমাদের লাগবে, এবং আমাদের গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে এখনই একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, আমাদের ওইখানে একটা গাইডলাইন দরকার যে হাউ উই ইউজ এআই ইন হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স রিসার্চ, ডেভেলপমেন্ট, ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। তো এই জিনিসগুলো যদি আমরা খুব দ্রুত আনতে পারি, তাহলে
এই রেসে আমরা উই উইল বি ইন এ গুড শেপ কম্পেয়ার টু দ্য ডেভেলপড ওয়ার্ল্ড। অসংখ্য ধন্যবাদ ডক্টর মামুন, আপনি আসলে মূল জায়গাটির কথাই বলেছেন যে এআই ব্যবহার আমাদের জন্য তখনই ব্লেসিং হবে যখন এটি একটি নিয়ন্ত্রণ এবং রেগুলেটরি কমিটির আন্ডারে থাকবে। আমি ইঞ্জিনিয়ার ফারহান ইশতিয়াক আপনার কাছে একটু আসি যে খুবই মানে যুগোপযোগী এবং খুবই দারুণ একটি বিষয় নিয়ে আপনি কাজ করেছেন, সেটি হচ্ছে যে মেন্টাল হেলথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আপনি বলেছেন যে একজন মানে সাইকোলজিস্ট যেভাবে মানুষকে কাউন্সেলিং করে, কাউন্সেলিং একটি বড় একটি অংশ এআই করতে পারে এবং মানুষ তার কাছে খুব অনেক সহজ হতে পারে। এই বিষয়টি আসলে আমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের কোনো রকমের আপনারা ট্রায়াল করেছেন কিনা এবং ভবিষ্যতে আসলে কিভাবে আপনার এই গবেষণাটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, আপনার ভবিষ্যৎ স্বপ্নটি সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। জি ধন্যবাদ। যে প্র্যাকটিক্যালি আমি যদি বলি, আমরা এখন কোনো ট্রায়াল করিনি, আমরা হ্যাকাথনে এই প্রবলেমটা নিয়ে কাজ করেছি এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই ট্রায়াল এটাকে আরো আমরা প্রথমে একটা এমভিপি হিসেবে প্রডিউস করা এবং এই এমভিপিটাকে দেন আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি আমরা এটাকে টেস্টিং করতে যাব। যদিও এটার জন্য প্রফেসর মামুন স্যার যেটা বললেন যে এটার জন্য যে ক্লিনিক্যাল ট্রায়াল সেই প্রসিডিউরটা কিন্তু আমাদের যেতে হবে, যেহেতু আমরা এখানে এআই কে একজন ফিজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে চাচ্ছি এবং তাকে কিন্তু ওই প্রসিডিউরটা দিয়ে যেতে হবে, দেন তাহলে আমরা সেটাকে প্র্যাকটিক্যালি ট্রায়াল করে এবং তখন আমরা বুঝতে পারবো যে এই সলিউশনটাতে আর কি কি সমস্যা আছে বা আর কি কি ইনোভেশনের প্রয়োজন আছে। সো বর্তমানে আমাদের টার্গেট, আমরা হ্যাকাথনটি লোকাল রাউন্ডটা জিতেছি, সো নেক্সট টার্গেট হচ্ছে আমরা গ্লোবাল রাউন্ডে এই প্রবলেমটা নিয়ে যাব এবং সেখানে আমাদের ডেফিনেটলি টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। এরপর দেন আমাদের টার্গেট হচ্ছে উইদিন 1 ইয়ার আমরা এটাকে যদি একটা এমভিপি হিসেবে উইথ ক্লিনিক্যাল ট্রায়াল আমরা যদি টেস্টিং করতে পারি তাহলে কিন্তু সলিউশনটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা পসিবল হবে। অসংখ্য ধন্যবাদ ফারহান। আমি ডক্টর শাফি ভুঁইয়া আমাদের সঙ্গে যুক্ত আছেন সম্ভবত, আমি ওনার কাছে একটু একদম শেষ রিমার্কসটি সম্পর্কে জানতে চাই যে এআই এর আসলে ফিজিশিয়ান গ্রাউন্ডে, মানে আমরা তো অনেকগুলো দেখেছি যে অনেকগুলো সহযোগী গ্রাউন্ডে কাজ করছে, যেরকম আপনি ধরছি যেরকম আমরা আল্ট্রাসাউন্ড অথবা ইকোবারে বা মেশিনারিজ যে ইউজগুলো রয়েছে সেখানে কিন্তু এআই বর্তমানে বেশ কিছু কাজ করছে। আমরা ডেটা দিয়ে দিলে সে একটা টোটাল প্রোফাইল করে দিচ্ছে, কিন্তু একদম যেটা আমরা চিকিৎসা ক্ষেত্রে যেটা ফিজিশিয়ানরা যেটা সরাসরি সংশ্লিষ্ট সেক্ষেত্রে এআই এর ভূমিকা কতখানি হতে পারে এবং আসলে এটার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটি আসলে কতখানি? ধন্যবাদ। এটা আসলে আমরা একটু রিমোট চলে যাচ্ছি। আমাদের তার আগে যেটা করতে হবে, আমাদের লেসন লার্ন গুলো করতে হবে, সেটা ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে। প্রফেসর মামুন অলরেডি সুন্দরভাবে বলছে সে কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোথায় করেছে। এই যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনটা বাড়িয়ে এক্সপিরিয়েন্স গুলো নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করতে হবে ইন ডিজিটাল হেলথ। ইনভেস্ট করার পর আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবেন। তো এটা হলো আমরা এখন, আমি বললাম না, আর্লি স্টেজে আছি। এখনই আপনি ফিজিশিয়ানের এগেইনস্ট বা ফিজিশিয়ানের পাশাপাশি অ্যাসাইন করার মতো পরিস্থিতি আমাদের হয়নি। এন্ড দেন উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার, উই হ্যাভ টু ডেভেলপ দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এন্ড দেন ফাইনালি যে জিনিসটা পৃথিবীতে কেয়ার করে এবং আমরা কেয়ার করি এবং করতে হবে, এটা হচ্ছে অপারেশনালাইজ করতে হবে যে ইথিক্যাল অ্যাসপেক্টটা। তো এটা কতটুকু পর্যন্ত এআই যেতে পারবে, কিভাবে করতে পারবে, তারপর আপনি আসবেন আপনি when we attach with the attack with the physician or not with the physician. এখনো আমরা রিসেপশন, তারপরে এআই কে ইউজ করি ক্লিনিকে, রিসেপশন করবে, ওয়েলকাম করবে, টিপস দিবে, হোয়াটএভার, ওয়েটিং করার সময় আমরা যেরকম ব্রিফিং করি না, প্রমোশন করি না, লাইক দিস কাইন্ড অফ থিং is not yet there that we can assign them parallel to the physicians or nurses. So আমার মনে হয় যে এই চারটার দিকে খেয়াল করতে হবে আগে, তার আগে মামুন আরো ভালো বলতে পারবে। ধন্যবাদ ডক্টর শাফি ভুঁইয়া। এটা গ্রেট নিউজ ফর আস দ্যাট আমরা এটা নিয়ে আলোচনা শুরু করছি, কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে থ্রু কোলাবোরেশন, এবং কোলাবোরেশন ছাড়া এটা কিছুই হবে না। এবং বাংলাদেশ কোনো আইসোলেটেড কোনো ল্যান্ড না, এটা গ্লোবাল সিনারিও, এটা ডিজিটাল ওয়ার্ল্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এটাই অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সেই পর্যন্ত যাই নাই যে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বা কোন। একদম একদম। আমি ডক্টর মামুন একদম শেষের দিকে আমরা আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, আসলে
এআই নিয়ে এই যে আপনারা কাজ করছেন সেক্টর এবং দেশের অন্যতম একজন আপনি যে 100 জনের মধ্যে একজন, বাংলাদেশের আসলে এআই নিয়ে যে এই সচেতনতা, আমি বলছি যে ব্যক্তি পর্যায়ে সচেতনতার ক্ষেত্রে এআই এর কোনো ভূমিকা থাকতে পারে কিনা? যেমন অনেক সময় স্মার্ট ওয়াচ তার হেলথ সেক্টরগুলো মানে ইন্ডিকেটরগুলোকে অনেক সময় ইন্ডিকেট করে দেয়। এই জায়গাগুলোতে আমরা আসলে কতখানি এগিয়েছি এবং আপনারা কতখানি সহযোগিতা করছেন সংক্ষেপে জানতে চাই। আচ্ছা, আমি জাস্ট একটু বলতে চাই, আপনি রিসেন্টলি চায়নাতে গ্রেড 6 থেকে এআই এডুকেশন ম্যান্ডেটরি করে দিছে। আপনি এই জিনিসটাতে বুঝতে পারতেছেন এআই এডুকেশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। সো আমার যেটা রিকোয়েস্ট থাকবে এট দ্য লাস্ট, আমাদের গভর্নমেন্টের এই মুহূর্তে একটা সেন্টার অফ এক্সিলেন্স এআই অ্যান্ড ডেভেলপমেন্ট, এরকম একটা সেন্টার অফ এক্সিলেন্স তাড়াতাড়ি ক্রিয়েট করা, যার কাজ হবে এআই কিভাবে হেলথ সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং ডেভেলপমেন্ট যত সেক্টরসে কিভাবে ইথিক্যালি রেসপন্সিবলি আমরা ইউজ করতে পারি সে জায়গায় ফোকাস করা, এবং গ্লোবাল এবং লোকাল ট্রেন্ডদেরকে কোলাবোরেট করে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং লোকাল যে প্রবলেম সেটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, বাংলাদেশ ক্যান বি এ হিউজ লাইক সোর্স ফর এক্সপোর্ট অফ এআই টুলস অ্যাজ ওয়েল। আমি আমার একটা ইন্টারভিউ গেছে জানুয়ারি মাসে যে এআই গার্মেন্টসের চেয়েও বড় হইতে পারে যদি আমরা সেভাবে স্ট্র্যাটেজি করি, প্ল্যান করি, এবং মেনি সেক্টরে এআই এর মাধ্যমে আমরা পৃথিবীকে অনেক সুন্দর সুন্দর ইনোভেশন এবং ইমপ্লিমেন্টেশন মানে ডেভেলপ করতে পারবো। জি, তাহলে দক্ষ জনশক্তি। সাহেব ভাই, হ্যাঁ বলুন বলুন। আমি একটু মামুনের কথার সাথে খুবই যুক্তিযুক্ত। ইউনিভার্সিটি অফ মেমফিসে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পুরো আমরা কোর্সই চালু করে দিয়েছি এই বছর থেকে। এআই হচ্ছে একটা স্ট্রিম। এখন এটা কেন করা হয়েছে, যেমন চায়নাতে গ্রেড 6 পর্যন্ত এআই, তারপরে তারা আবার ইউনিভার্সিটি গিয়ে এআই, আমরা তো অলরেডি ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসছে এবং এটা মাস্টার পিএইচডি। এখন এবারে আমরা স্টুডেন্ট পিএইচডি তে নেওয়া শুরু করছি যে এআই ইন সোশ্যাল সায়েন্স, আমরা কিভাবে আমাদের সোশ্যাল সায়েন্স পাবলিক হেলথে আমরা এআই ইউজ করবো, সেই জন্য আমরা স্টুডেন্ট অলরেডি রিক্রুট করেছি, এবং বাংলাদেশ থেকেও আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট করেছি, মাস্টার ডিগ্রি করেছি। এটা কেন বললাম? এডুকেশন ইজ দ্য সলিউশন। বাংলাদেশে হঠাৎ করে কিছু করা যাবে না আনটিল আদারওয়াইজ আপনি এডুকেশনে ইনক্লুড না করেন। আমি আরেকটু ছোট্ট উদাহরণ দেই, আপনারা অবগত আছেন যে আমি বাংলাদেশে গত 20 বছর যাবত, গত 17 বছর যাবত একটা ম্যাথমেটিক্যাল হ্যান্ডবুক করতে চাচ্ছিলাম বা থ্রু ইলেকট্রনিক্স ভার্সন, এটা এখনো করতে পারি নাই। দেয়ার ইজ নো পলিসি, দেয়ার ইজ নো কোলাবোরেশন। এই পলিসিটি আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে একদম এন্ডে, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে খুবই একটি আমরা বলবো যে যুগোপযোগী এবং সময়োপযোগী একটি আলোচনায় ছিলাম, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটি সমগ্র বিশ্বে ব্যাপক আলোচিত, সেটি বাংলাদেশে আসলে আমরা কোথায় আছি এবং বাংলাদেশে একটু সাফল্যের কথা আমরা শুনলাম যে একটি প্রতিযোগিতায় আমরা যুক্ত হয়েছেন, এবং আশা করি যে বাংলাদেশের একদম খুব রুট পর্যায় থেকে, ছোট পর্যায় থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এআই এর ব্যবহারটি নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবায় সেটি সহযোগী হিসেবে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।